হ্যালো এভরিওয়ান, আমি পৌলমী চক্রবর্তী, স্কুল ঘরে তোমার বায়োলজি ফ্যাকাল্টি। গত ভিডিওতে আমরা পড়েছিলাম বংশগতি ও সাধারণ কয়েকটি জিনগত রোগের প্রথম অংশ। আজ আমরা শুরু করব ওই একই চ্যাপ্টারের দ্বিতীয় অংশ। আগের দিন আমরা পড়েছিলাম যে মেন্ডেল কি কি বলেছিলেন। মেন্ডেলের বলা ডাইহাইব্রিড ক্রস, মোনোহাইব্রিড ক্রস এবং সেখান থেকে পাওয়া দুটো সূত্রের কথা। আজ আমরা পড়ব মেন্ডেল যা যা বলেছিল তা কি সত্যিই বাস্তবে দেখা যায়, নাকি বাস্তবে তার থেকে অন্য ঘটনাও কিছু ঘটে। সেই রকমই একটা ঘটনার কথা দিয়ে আজকের নতুন ভিডিও আমরা শুরু করব। মেন্ডেল বলেছিলেন তার মোনোহাইব্রিড ক্রস থেকে যে কোনো এক জোড়া বৈশিষ্ট্যকে নিয়ে যদি তাদের মধ্যে সংকরায়ন করা হয় বা ক্রস করা হয়, তাহলে প্রথম অপত্য জনুতে যে জীবটির জন্ম হচ্ছে তার মধ্যে দু ধরনের অ্যালিলি কিন্তু উপস্থিত থাকছে। যেমন আমরা আগের বার দেখেছিলাম ক্যাপিটাল টি এবং স্মল টি, অর্থাৎ লম্বার জন্য দায়ী অ্যালিল এবং বেটে বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালিল দুটোই কিন্তু প্রথম অপত্য জনুর জীবে উপস্থিত ছিল। সেক্ষেত্রে কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছিল? যেটি প্রকট সেটি প্রকাশ পেয়েছিল, অর্থাৎ ক্যাপিটাল টি অ্যালিলটি প্রকাশ পেয়েছিল। তাই গাছটি প্রথম অপত্য জনুতে লম্বা হয়েছিল। তার মানে প্রত্যেক ক্ষেত্রেই একই ঘটনা ঘটার কথা। এবং আমরা মোনোহাইব্রিড ক্রসে এটাও দেখেছিলাম যে ফেনোটাইপিক অনুপাত এসেছিল 3:1, জেনোটাইপিক অনুপাত এসেছিল 1:2:1। এবার এই ঘটনাটা বাস্তব জীবনে আমাদের আশেপাশে আমরা একই রকম ভাবে দেখতে পাই কিনা সেটা আমরা এবার দেখব। আমাদের আশপাশের বাগানে আমরা কিন্তু একটা ফুল দেখতে পাই, ফুলটার নাম সন্ধ্যা মালতী ফুল। যারা ইংরেজিতে বলি তাহলে সেই ফুলটার নাম 4 o'clock ফ্লাওয়ার। ঠিক আছে, এবার এই 4 o'clock ফ্লাওয়ারের একটা বিজ্ঞানসম্মত নাম আছে যার নাম মিরাবিলিস জ্বালাপা। সেই ফুল গাছটাতে দু ধরনের ফুল দেখতে পাওয়া যায়, একটা লাল ফুল, একটা সাদা ফুল। এবারে কিছু বিজ্ঞানী এই মিরাবিলিস জ্বালাপা অর্থাৎ সন্ধ্যা মালতী গাছের দু ধরনের ফুল নিয়ে তাদের মধ্যে সংকরায়ন করলেন। কিভাবে? এখানে এই চারটাতে দেখতে পাবে লাল ফুল নিলেন এবং সাদা ফুল নিলেন। এই লাল ফুল এবং সাদা ফুলের মধ্যে সংকরায়ন করলেন। লাল রংটাকে আমরা ইংরেজিতে রেড বলি এবং তার ফার্স্ট লেটার আর কে দিয়েই ডিনোট করলেন তাদের অ্যালিলের নামগুলো। লাল ফুলের জন্য ওনার যে জেনোটাইপটা নিলেন তা হচ্ছে ক্যাপিটাল আর, ক্যাপিটাল আর। আর সাদা ফুলের জন্য যে জেনোটাইপটি নিলেন সেটি হচ্ছে স্মল আর, স্মল আর। এবারে আমরা সবাই জানি যে আমরা আশপাশে লাল সন্ধ্যা মালতী ফুলটাই বেশি দেখতে পাই, তাই জন্য ক্যাপিটাল আর ইজ ডমিনেন্ট ওভার স্মল আর। আমরা দেখলাম যে কোন বৈশিষ্ট্যটি প্রকট বা কোন অ্যালিলটি প্রকট, ক্যাপিটাল আর অ্যালিলটি স্মল আর এর উপর প্রকট। এবার যেরকম ভাবে মেন্ডেল তার মোনোহাইব্রিড ক্রস করেছিলেন সেভাবেই করা হলো। প্রথমেই গ্যামেট তৈরি করা হলো। প্রথম যখন গ্যামেট তৈরি করা হলো তখন দেখা গেল মেন্ডেলের প্রথম সূত্র পৃথকীভবন সূত্র এখানে মানা হলো এবং মেনে দেখা গেল যে সমধর্মী অ্যালিল দুটি গ্যামেট তৈরির সময় একে অপরের থেকে পৃথক হয়ে গেল। তার মানে পৃথকীভবন সূত্রে কোনো ভুল নেই, ভালো কথা। এবারে পৃথক হওয়ার পরে দুটি যে পেরেন্ট বা মা বাবা রয়েছে গাছের, তো তাদের থেকে একটি করে অ্যালিল নিয়ে একটি নতুন জনু বা নতুন ইন্ডিভিজুয়াল তৈরি হলো, প্রথম অপত্য জনু। সেখানে দেখা গেল যে বাবার থেকে সে পেল ক্যাপিটাল আর, আর মায়ের থেকে হয়তো সে পেল স্মল আর। এবারে এই যে ফুলটা তৈরি হলো আমরা কিন্তু অলরেডি দেখেছি যে ক্যাপিটাল আর স্মল আর এর ওপর প্রকট, সেক্ষেত্রে ফুলটার লাল হওয়ার কথা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ফুলটার রং কিন্তু লাল নয়, ফুলটার রং গোলাপি। তাহলে এক্ষেত্রে মেন্ডেল যে প্রকট প্রচ্ছন্নতার সূত্রটা বলেছিল যে বিপরীতধর্মী দুটি অ্যালিল যদি একই সাথে উপস্থিত থাকে তাহলে প্রকট বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে, প্রচ্ছন্ন বৈশিষ্ট্যটি প্রকাশ পাবে না। এই কথাটা কিন্তু সম্পূর্ণ সত্যি হলো না। এক্ষেত্রে যদি লাল রঙের বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে প্রকাশ পেত তাহলে কিন্তু ফুলটির রং লাল হওয়ার কথা ছিল।
কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি ফুলটির রং গোলাপি। তার মানে লাল রঙের বৈশিষ্ট্যের জন্য দায়ী অ্যালি ক্যাপিটাল আর সম্পূর্ণরূপে নিজেকে প্রকাশ করতে পারেনি। ভালো কথা, একবার করে কি আর সবটা বোঝা যায়? আরো একবার করা যাক। এই যে নতুন ফুলটা তৈরি হলো তার সঙ্গে আরো একটি গোলাপি ফুল, একই জেনোটাইপ যুক্ত গোলাপি ফুলের সংকরায়ন করা হলো। আবার গ্যামেট তৈরি হলো। একবার প্রমাণ পেলেই তো আমাদের আবার শান্তি হয় না, তাই না? একবার হয়েছে তো কি হয়েছে, আরো কয়েকবার করে আমরা সবসময় প্রমাণ করার চেষ্টা করি যে এটা ঠিক না ভুল একটু বুঝবো। তো বিজ্ঞানীরাও তাই করলেন। এই যে নতুন গোলাপি রঙের ফুলটা তৈরি হলো তার সঙ্গে আরো একটি গোলাপি রঙের সন্ধ্যামালতী ফুল, যার জেনোটাইপ ক্যাপিটাল আর স্মল আর, তাদের দুজনের এবার সংকরায়ন করলেন। যা হওয়ার তাই হলো। প্রথমে আবার গ্যামেট তৈরি হলো এবং বিপরীত ধর্মী অ্যালিলগুলো একে অপরের থেকে পৃথক হয়ে গেল। ক্যাপিটাল আর স্মল আর একে অপরের থেকে পৃথক হয়ে গেল পৃথকীভবনের সূত্র অনুযায়ী। এবারে দ্বিতীয় অপত্য জন্য, তাতে আমরা দেখলাম যে একটা চেকার বোর্ড বানিয়েছি। এই চেকার বোর্ডটাতে আমরা কি দেখতে পাচ্ছি? গ্যামেটগুলোকে আমরা পরপর চেকার বোর্ডে সাজিয়ে দিলাম। সাজানোর পরে গিয়ে আমরা দেখলাম যখন ক্যাপিটাল আর অন্য একটা ক্যাপিটাল আর এর সঙ্গে যুক্ত হয়ে ক্যাপিটাল আর তৈরি করলো, তখন যে ফুলটা তৈরি হলো তার রং লাল। কিন্তু যখনই ক্যাপিটাল আর স্মল আর এর সঙ্গে গিয়ে ক্যাপিটাল আর স্মল আর জেনোটাইপ যুক্ত ফুল তৈরি করছে, তখন কিন্তু ফুলটার রং হয়ে যাচ্ছে আবার সেই গোলাপি। আবার আমরা সেম জিনিসটাই দেখলাম যখন ক্যাপিটাল আর স্মল আর একসঙ্গে মিলে ক্যাপিটাল আর স্মল আর তৈরি করলো, ফুলের রং আবার গোলাপি। কিন্তু যখন স্মল আর স্মল আর দুজনে মিলে তৈরি করলো একটা ফুল, তখন তার রং সাদা। তার মানে প্রথম জন্মতে আমরা যে গোলাপি ফুলটা তৈরি হতে দেখেছিলাম তারটা কিছু ভুল দেখিনি, ঠিক আছে? তো এই অনুযায়ী ফেনোটাইপিক এবং জেনোটাইপিক দু ধরনের অনুপাত বের করা হয়। ফেনোটাইপ অর্থাৎ বাইরে থেকে আমরা কি দেখতে পাচ্ছি? বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছি ফুলের রং লাল, ফুলের রং সাদা, ফুলের রং গোলাপি। তো আমরা ফেনোটাইপগুলোই লিখবো এখানে। এই যে ফুলের রং লাল, ফুলের রং গোলাপি, ফুলের রং সাদা। লাল ফুল এই চেকার বোর্ডে আমরা কটা দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি মাত্র একটা, তাই এখানে আমরা লিখলাম 1:2। গোলাপি ফুল কটা দেখতে পাচ্ছি? দুটো, তার মানে 2:2। সাদা ফুল আমরা কটা দেখতে পাচ্ছি? একটা, তার মানে 1:1। তো ফেনোটাইপিক অনুপাত এলো 1:2:1। এখানে কি কি জেনোটাইপ দেখতে পাচ্ছি? একটা দেখতে পাচ্ছিলাম ক্যাপিটাল আর, একটা দেখতে পাচ্ছি ক্যাপিটাল আর স্মল আর, আরেকটা দেখতে পাচ্ছি স্মল আর। দেখি কটা করে আছে চেকার বোর্ডে। ক্যাপিটাল আর আমরা দেখতে পাচ্ছি একটাই আছে, তাই এখানে লিখলাম 1:2। ক্যাপিটাল আর স্মল আর কটা আছে? চেকার বোর্ডে দেখতে পাচ্ছি একটা, দুটো, তার মানে দুটো আছে। স্মল আর কটা আছে? একটাই আছে দেখতে পাচ্ছি, তাহলে সেটা হচ্ছে 1। অদ্ভুত বিষয়, মেন্ডেল কিন্তু ওনার মনোহাইব্রিড ক্রসে ফেনোটাইপিক অনুপাত দেখিয়েছিলেন 3:1, যেটা আমরা এখানে একদম অন্যরকম দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি 1:2:1। কি দেখতে পেলাম? 1:2:1, যেটা মেন্ডেলের সূত্রের সাথে গেল না। তাহলে একে আমি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বলতে পারি। আবার এখানে জেনোটাইপিক রেশিওটা কিন্তু মেন্ডেলের সূত্রের সাথে মিলে গেল, দ্যাট ইজ 1:2:1। তার মানে মেন্ডেলের সূত্রে মনোহাইব্রিড ক্রসে আমরা দেখেছিলাম ফেনোটাইপিক এবং জেনোটাইপিক অনুপাত আলাদা ছিল, কিন্তু এই ঘটনাতে আমরা দেখতে পেলাম ফেনোটাইপিক ও জেনোটাইপিক অনুপাত একই হলো। এই ঘটনা মেন্ডেলের সূত্রকে ফলো করলো না। কোন কোন সূত্রকে ফলো করলো না? প্রথম কথা, ফলো করলো না প্রকটতার সূত্রকে। কারণ মেন্ডেল বলেছিলেন দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্য একই সাথে থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রকট বৈশিষ্ট্যতেই প্রকাশ পাচ্ছে, অন্য কোনো রকম বৈশিষ্ট্য দেখা যাচ্ছে না। আমরা এখানে কিন্তু তার উল্টো ঘটনা দেখতে পেলাম। দেখলাম যে লাল বৈশিষ্ট্যটি প্রকট হলেও প্রথম অপত্য জনিতে যে জীবটি তৈরি হলো সে কিন্তু লাল রং হলো না, অর্থাৎ
ক্যাপিটাল আর অর্থাৎ প্রকট বৈশিষ্ট্যটি সম্পূর্ণরূপে প্রকাশ পেল না। সম্পূর্ণরূপে প্রকাশ পেল না, তার মানে এই ঘটনাটাকে আমি বলতে পারি অসম্পূর্ণ প্রকটতা। এবং এই ঘটনাটা মেন্ডেলের সূত্রকে বা মেন্ডেলের মনোহাইব্রিড ক্রসকে সমর্থন করলো না বলে আমি একে বলতে পারি মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। প্লাস আমরা আরো একটা জিনিস দেখছি যে ফেনোটাইপিক রেশিও জেনোটাইপিক রেশিও একই হয়ে গেল, যেটাও মেন্ডেলের এক সংকর জননে ছিল না। তার মানে এটাও কিন্তু মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম। তাহলে মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম বুঝিয়ে লেখো বা অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে একটি চেকার বোর্ডের মাধ্যমে দেখাও। যদি এই ধরনের প্রশ্ন নিজেদের কোয়েশ্চেন পেপারে পাও তাহলে একদম ঘাবড়িও না, কারণ এর উত্তর তোমরা অলরেডি জানো। যদি ক্রসটা বুঝে থাকো, অসম্পূর্ণ প্রকটতা বুঝে থাকো, তাহলে লিখতে অসুবিধা হবে না। কিন্তু অবশ্যই মনে রাখতে হবে সব গাছে কিন্তু এটা দেখা যায় না। এখানে কতগুলো গাছের নাম বলা আছে বইতে, সন্ধ্যা মালতী বা 4 o'clock, সাইন্টিফিক নেম মিরাবিলিস জালাপা। এছাড়াও স্ন্যাপড্রাগন বলে একটা ফুল গাছ হয়, সেখানেও কিন্তু এই অসম্পূর্ণ প্রকটতার ঘটনা বা ইনকমপ্লিট ডমিনেন্সের ঘটনা দেখতে পাওয়া যায়। সেক্ষেত্রে পরীক্ষার হলে না ঘাবড়ে এই উত্তরটা লিখে দেবেন। এই যে মেন্ডেলের মনোহাইব্রিড ক্রস, ডাইহাইব্রিড ক্রস, মেন্ডেলের সূত্রের ব্যতিক্রম, এত ধরনের ক্রস দেখলাম, জিন, ক্রোমোজোম, এত কিছুর কথা আমরা পড়লাম। তো এই অ্যালিল, জিন, ক্রোমোজোম, ক্রস এগুলোকে কি আমরা কোনোভাবে আমাদের বাস্তব জীবনের সঙ্গে তাকে রিলেট করতে পারি? হ্যাঁ পারি। কিভাবে করতে পারি? খুব সহজে। আমাদের মানব দেহে 2 ধরনের ক্রোমোজোম দেখা যায়। এক ধরনের ক্রোমোজোমকে বলা হয় অটোজোম, অন্য ধরনের ক্রোমোজোমকে বলা হয় লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম। এই অটোজোমের কাজ কি? অটোজোমের কাজ আমাদের দেহের বিভিন্ন বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করা। যেরকম আমাদের চোখটা কেমন হবে, আমাদের চুলটা কেমন হবে, আমাদের নাকটা কেমন হবে, আমাদের কানটা কেমন হবে, ইত্যাদি ইত্যাদি দেহের যে কোনো বৈশিষ্ট্য। কিন্তু সেক্স ক্রোমোজোম বা লিঙ্গ নির্ধারক ক্রোমোজোমের কাজ একদম অন্য। এত কাজ সে করে না, সে একটাই কাজ করে, সেটা হচ্ছে আমরা ছেলে হব না মেয়ে হব, অর্থাৎ আমাদের লিঙ্গ বা সেক্স কি ধরনের হবে সেইটা নির্ধারণ করে সেক্স ক্রোমোজোম। 2 ধরনের সেক্স ক্রোমোজোম আমরা মানুষের ক্ষেত্রে দেখতে পাই, একটা হলো এক্স, অন্যটি হলো ওয়াই। এবারে একটু দেখব যে এই যে লিঙ্গ নির্ধারক ক্রোমোজোম বা সেক্স ক্রোমোজোম তার কি ভূমিকা আমাদের মানব জীবনে। সাধারণত আমরা অনেক সিনেমা দেখেছি বা আমাদের ঠাকুমা দিদিমা বা যারা গ্রামের দিকে থাকে তাদের মুখে শুনে থাকি অনেক সময় যে একটি পরিবারে বা একটি কাপেলের মধ্যে সেখানে একটি মেয়ে জন্ম নেবে নাকি একটি ছেলে, কন্যা সন্তান না পুত্র সন্তান, তার জন্য অনেকটাই মাকে দায়ী করা হয়। যে বলা হয় যে অনেক সময় গ্রামের দিকে এই ঘটনা দেখা যায় যে বহু মহিলারা লাঞ্ছিতা হন এই কারণে, কারণ তারা পুত্র সন্তান জন্ম দিতে পারেন, যেন সব দায়ের তারই। কিন্তু সত্যিই কি তাই? তা নয়। সেইটা আমরা ক্রসের মাধ্যমে, এই যে মেন্ডেল এতদিন ধরে এত পরিশ্রম করে এত কিছু বার করলো, তার তো একটা লাভ থাকতে হবে। তার লাভটা এটাই, আমরা ক্রস করে বুঝিয়ে দেব যে মহিলাদের এত লাঞ্ছনা গঞ্জনার কোনো প্রয়োজন নেই, কারণ দায় তাদের নয়। দায় তাহলে কার? দায় তাহলে কার বোঝার জন্য আমাদেরকে প্রথমে একটু সেক্স ক্রোমোজোম সম্বন্ধে বিস্তারিত জানতে হবে। দেখা যাক। মানব দেহে সেক্স ক্রোমোজোম 2 ধরনের হয়। এই ছবিতে কিন্তু আমরা পরিষ্কার সেটা দেখতে পাচ্ছি। এই যে লম্বা মতো ক্রোমোজোমটা, এটাকে আমরা বলছি এক্স ক্রোমোজোম, আর এই ছোট্ট মতো ক্রোমোজোমটাকে আমরা বলছি ওয়াই ক্রোমোজোম। এবারে এই 2টি ক্রোমোজোমেরই অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, কিন্তু তার মধ্যেও সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ক্রোমোজোম কে জানো? ওয়াই ক্রোমোজোম। কেন বলছি এক্ষুনি বুঝতে পারবে। নিচের ছবিটাকে আমরা একটু ভালো করে দেখব। এই যে ওয়াই ক্রোমোজোমের এই যে দেখো, ভালো করে দেখো, ওয়াই ক্রোমোজোমের 2 রকম বাহু আমরা দেখতে পাচ্ছি। যদি একটু ভালো করে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো যে উপরের বাহুগুলোকে বলা হয় ছোট বাহু বা শর্ট আর্ম, আর নিচের বাহুগুলোকে বলা হয় লম্বা বাহু বা লং আর্ম। এই যে ছোট বাহুতে
এখানে দেখানো নেই ঠিক মতন ভাবে, ঠিক এই জায়গাটাতে, অনেকটা এই জায়গাটাতে একটা জিন থাকে। আগেই বলেছিলাম ক্রোমোজোমের যে জায়গাতে জিন থাকে তাকে কি বলে? তাকে বলে একদম ঠিক লোকাস, লোকাস বলে। তাহলে ওয়াই ক্রোমোজোমের একটি নির্দিষ্ট লোকাসে, কোথায় না শর্ট আর্মের একটি নির্দিষ্ট লোকাসে একটি জিন থাকে, জিনটির নাম SRY জিন, সেক্স ডিটারমাইনিং রিজিয়ন অন ওয়াই জিন। নিচের ছবিতে চলে যাই। এই যে SRY জিন, এখান থেকে একটা প্রোটিন তৈরি হয়। জিনের কাজই তাই, জিনের কাজ হচ্ছে কোনো একটি মেসেজ পৌঁছানো। মেসেজটা কি করে পৌঁছাবে? আমাদের মোবাইলের মতন নয় কিন্তু, হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করলাম, এর থেকে তার কাছে চলে গেল, তা কিন্তু নয়। ওকে যদি মেসেজ পাঠাতে হয় সেটা ওকে চিঠি লিখে পাঠাতে হবে। আর ওর চিঠিটা কে বলতো? প্রোটিন। যত মেসেজ ওর প্রোটিনের মধ্যে দেওয়া থাকে। তো এই প্রোটিন তৈরি করে SRY জিনও। সে কি প্রোটিন? প্রোটিনটার নাম TDF বা টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর। এই যে প্রোটিনটা তৈরি হলো, এ সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে মানব দেহের লিঙ্গ নির্ধারণ, মানে সে ছেলে হবে না মেয়ে হবে সেটার জন্য। কিভাবে দেখা যাক। এই যে TDF বলে প্রোটিনটা, এই যেরকম থাকে, তো প্রথমে যখন আমরা যখন ভ্রূণ অবস্থায় থাকি, আমরা এখনো সম্পূর্ণ তৈরিই হইনি, জাইগোট থেকে ওই জাস্ট আমাদের ভ্রূণটা তৈরি হচ্ছে, সেই সময় যখন একটা প্রথম জনন গ্রন্থি তৈরি হয় মানব শিশুর, তখন যে জনন গ্রন্থিটা তৈরি হয় তা দেখে বোঝা যায় না যে সেটি একটি ছেলের জনন গ্রন্থি নাকি একটি মেয়ের জনন গ্রন্থি। একটি কমন জনন গ্রন্থি তৈরি হয় যাকে প্রাইমারি গোনাড বলা হয়ে থাকে। এই যে প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গ্যান বা প্রাথমিক জনন গ্রন্থি, সেটা কিন্তু না ছেলেদের না মেয়েদের। এবারে যদি কোনো একটি মানব সন্তানের দেহে ওয়াই ক্রোমোজোম থাকে, তাহলে ওয়াই ক্রোমোজোমের এই ছোট বাহুতে SRY জিনটাও থাকবে। SRY জিনটা থাকলে TDF বলে এই যে প্রোটিনটা, এটাও তৈরি হবে। আর যদি এই TDF প্রোটিনটা তৈরি হয়, তাহলে ওই TDF প্রোটিনের কাজ হচ্ছে প্রাথমিক জনন গ্রন্থি বা প্রাইমারি গোনাডকে টেস্টিস বা শুক্রাশয়ে রূপান্তরিত করা। এর ফলে কি হবে? যে যেটাকে দেখে আমার প্রথমে একটা প্রাথমিক জনন গ্রন্থি বলে মনে হচ্ছিল, সেটা এবার একটি পুং জনন গ্রন্থি বা শুক্রাশয়ে রূপান্তরিত হয়ে গেল, অর্থাৎ একটি ছেলে সন্তান হতে চলেছে, বোঝা গেল। এবারে যদি আমরা দেখি যে একটি কন্যা সন্তান, তার ক্ষেত্রে কি হবে? কন্যা সন্তানদের ক্ষেত্রে ওয়াই ক্রোমোজোমটা থাকে না। একটু বলে দেওয়ার কথা এখানে, যেটা আমি মিস করে গেলাম এর আগে বলতে, যে যদি একটি ছেলে সন্তান হয়, একটি ছেলে বা পুত্র সন্তানের ক্ষেত্রে যে ধরনের ক্রোমোজোম থাকে, সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে একটা এক্স আর একটা ওয়াই। তাহলে ওয়াই ক্রোমোজোম থাকা মানে SRYও থাকা, SRY থাকা মানে TDF তৈরি হওয়া, TDF তৈরি হওয়া মানে শুক্রাশয় বা টেস্টিস তৈরি হওয়া। সিম্পল। এবার যদি একটি কন্যা সন্তান হয় বা মেয়ে সন্তান হয়, তাহলে তার শরীরে মাত্র দুটো ক্রোমোজোম থাকে। ছেলেদেরও দুটোই থাকে, কিন্তু ছেলেদের দুটো আলাদা আলাদা থাকে, একটা এক্স একটা ওয়াই। মেয়েদের শরীরে কিন্তু থাকে দুটোই এক্স ক্রোমোজোম, সেক্ষেত্রে ওয়াই নেই। এবারে ওয়াই না থাকার কারণে কোনো SRY জিন এখানে উপস্থিত নেই। SRY জিন না থাকা মানে এই যে টেস্টিস ডিটারমাইনিং ফ্যাক্টর, সেটাও নেই, TDF প্রোটিন নেই। সেক্ষেত্রে যে প্রাথমিক জনন গ্রন্থি, সেখান থেকে তৈরি হয়ে যাবে ওভারি, বা যাকে আমরা স্ত্রী জনন গ্রন্থি বা ডিম্বাশয় বলে থাকি। তাহলে প্রেজেন্স অফ TDF অর্থাৎ TDF প্রোটিন থাকলে শুক্রাশয় তৈরি হবে, পুত্র সন্তান হবে। আর TDF যদি না থাকে, সেক্ষেত্রে কন্যা সন্তান জন্ম নেবে। তার মানে খুব ইম্পর্টেন্ট কথা, যে কোন ক্রোমোজোম অ্যাকচুয়ালি দায়ী পুত্র না কন্যা সন্তান হবে এটা নির্ধারণের জন্য, বোঝাই যাচ্ছে ওয়াই ক্রোমোজোম। এবার একটা সহজ প্রশ্ন, তাহলে কে দায়ী, বাবা না মা? কার থাকে ওয়াই ক্রোমোজোম? মহিলাদের থাকে? থাকে না তো, এক্ষুনি পড়লাম না, দুটোই এক্স থাকে।
থাকে কিন্তু বাবাদের। সেক্ষেত্রে একটি পুত্র হবে না কন্যা হবে কার উপর নির্ভর করে? অবশ্যই বাবার উপরে। কারণ বাবার থেকে ওয়াই ক্রোমোজোম পেলেই দেখতে পাবো টিডিএফ প্রোটিনও পাচ্ছে, টিডিএফ প্রোটিন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে ছেলে হচ্ছে। আর যদি বাবার থেকে ওয়াই না পায় তাহলেই কন্যা সন্তান জন্ম হচ্ছে। তাই মায়েরা এবং মেয়েরা এদের কারোরই লাঞ্ছনার শিকার হওয়ার কিন্তু কোনো কারণ নেই। তবে এই প্রোটিন ছাড়াও কিন্তু আমরা ক্রস করেও বোঝাতে পারি। কিভাবে? লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা কি? যদি এই প্রশ্নটা পরীক্ষায় আসে সেক্ষেত্রে আমাদেরকে একটা ক্রস করে বোঝাতে হবে। বা যদি এই প্রশ্নটাও আসে যে লিঙ্গ নির্ধারণে মাতা বা পিতা কার ভূমিকাই সব থেকে বেশি, সেটা বোঝানোর জন্য কিন্তু আমাদেরকে একটা ক্রস করে বোঝাতে হবে। ক্রসটা কমপ্লিট করার পরে আমাদেরকে বলতে হবে যে ওয়াই ক্রোমোজোমে SRY জিন থাকে, সেখান থেকে টিডিএফ ফ্যাক্টরটা তৈরি হয় এবং সেই টিডিএফ ফ্যাক্টরের উপস্থিতির জন্যই শুক্রাশয় তৈরি হয়, অনুপস্থিতির জন্য ডিম্বাশয় তৈরি হয়। এই কথাটা ক্রস শেষ করার পরে নিচে লিখে দিতে হবে, তবে গিয়ে আনসার কমপ্লিট হবে। ক্রস চাই, এই টিডিএফ SRY জিনের কথাও কিন্তু আমাদের পরীক্ষার উত্তরে চাই, তবেই বড় প্রশ্নে নাম্বার পাওয়া যাবে, না হলে নাম্বার কেটে নেবে। মানব দেহে দু ধরনের ক্রোমোজোম থাকে, অটোজেম এবং কিন্তু থাকে হচ্ছে সেক্স ক্রোমোজোম। এবারে আমাদের মানব দেহে 22 জোড়া অটোজোম থাকে, দ্যাট ইজ 44 অটোজোমস। তো সেটা আমাদের শরীরে থাকে। এছাড়া দুটো সেক্স ক্রোমোজোম থাকে। তো সেই ওয়াইজ আমরা বাবা এবং মায়ের ক্রোমোজোমটা লিখেছি। কিভাবে? দেখো, বাবার ক্ষেত্রে লিখেছি এই যে 44টা অটোজোম থাকে আর একটা এক্স ক্রোমোজোম একটা ওয়াই ক্রোমোজোম থাকে। মায়ের ক্ষেত্রে কি লিখেছি? লিখেছি 44টা অটোজোম থাকে প্লাস দুটো সেক্স ক্রোমোজোম থাকে, যার মধ্যে একটা হচ্ছে এক্স, অন্যটাও হচ্ছে এক্স। ঠিক আছে, এটা হচ্ছে পেরেন্টাল জেনারেশন, বাবা মা। ঠিক আছে, এবারে প্রথমেই আমরা গ্যামেট তৈরি করব। এবারে মেন্ডেলের সূত্রটা এখানে কাজে লাগাবো, পৃথকীভবন সূত্র। গ্যামেট গঠনকালে অ্যালিলগুলো বা ক্রোমোজোমগুলো আলাদা হয়ে যায়, হ্যাপ্লয়েড হয়ে যায়। হ্যাপ্লয়েড মানেটা কি? গ্যামেট তৈরির সময় এমনিতে আমাদের দেহের কোষের সমস্ত ক্রোমোজোমই দুটো সেটে থাকে, অর্থাৎ 2n, একটা n আরেকটা n, দুটো সেটে থাকে, তাই 2n। কিন্তু যখন গ্যামেট গঠন হয় তখন এই দুটো সেটের যে ক্রোমোজোম থাকে, একটা সেট একটা গ্যামেটে ঢুকে যায়, আরেকটা সেট অন্য আরেকটা গ্যামেটে ঢুকে যায়। সেক্ষেত্রে গ্যামেটগুলোতে কিন্তু দুটো দুটো করে সেট অফ ক্রোমোজোম রইল না, একটা সেট হয়ে গেল, তার মানে হাফ হয়ে গেল। তাহলে এমনিতে যখন দুটো সেটে ক্রোমোজোম থাকে তখন তাকে বলা হয় ডিপ্লয়েড সেট অফ ক্রোমোজোম। আর যখন গ্যামেট গঠনকালে এই ক্রোমোজোমগুলো হাফ হাফ হয়ে একটা গ্যামেট আর অন্য গ্যামেটে ঢুকে যায় তখন সেটাকে আমরা বলি হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম, যেখানে গ্যামেটে হাফ বা হ্যাপ্লয়েড সেট অফ ক্রোমোজোম থাকে। তাহলে অটোজোম যদি ডিপ্লয়েড অবস্থায় 44টা থাকে তাহলে হ্যাপ্লয়েড অবস্থায় কত থাকবে? ডিপ্লয়েডের হাফ, তার মানে 22টা অটোজোম একটা গ্যামেটে, 22টা অটোজোম অন্য আরেকটা গ্যামেটে। সেক্স ক্রোমোজোম দুটো থাকে, এক্স ওয়াই। এক্স চলে যাবে একটা গ্যামেটে, ওয়াই চলে যাবে ঠিক তার পরের গ্যামেটে। বোঝা গেছে বাবার গ্যামেট কি করে তৈরি হলো? একইভাবে মায়ের গ্যামেটও তৈরি হয়। কিভাবে? এই যে 44টা অটোজোম, তার মধ্যে 22টা একটাতে চলে যায়, 22টা অন্য আরেকটা গ্যামেটে চলে যায়। আবার এক্স এক্স এর একটা এক্স চলে যায় একটা গ্যামেটে, অন্য আরেকটা এক্স চলে যায় অন্য আরেকটা গ্যামেটে। এইভাবে গ্যামেটগুলো তৈরি হলো। এবারে এই গ্যামেটগুলোকে আমরা চেকার বোর্ডে লিখলাম, কিন্তু লেখার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এই সাইন দুটোকে, এই সাইন দুটোকে। এই যে সাইনটা, এটাকে বাবা বা পুরুষ বোঝায়, আর এই সাইনটাকে সাধারণত মহিলা বা মা বোঝায়। যেখানে আমরা এই মহিলাদের সাইনটা দিচ্ছি গোল, নিচে একটা প্লাস, তার পাশে কিন্তু সবসময় মহিলাদের গ্যামেটই লিখতে হবে। আবার যেখানে আমরা এই পুরুষ বা বাবার সাইনটা দিচ্ছি সেখানে কিন্তু আমরা বাবাদের গ্যামেটই লিখব। ঠিক আছে, তো সেই ওয়াইজ আমরা চেকার বোর্ডটা দাঁড় করালাম। এবার আমরা যেরকম ভাবে আগেও চেকার বোর্ড করেছি একইভাবে চেকার বোর্ড করব। 22A 22A একসাথে হলে কি হয়? 44A। ঠিক আছে, হ্যাপ্লয়েড থেকে আবার ডিপ্লয়েড হলো।
এখানের একটা এক্স, এখানের একটা এক্স, দুজনে মিলে তৈরি করলো এক্স এক্স। আবার সেম জিনিসই এখানেও হয়েছে, 22a মিলে 44a, এখানকার এক্স এখানকার এক্স মিলে তৈরি করেছে এক্স এক্স। পরেরটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানের 22a আর এখানের 22a মিলে তৈরি করেছে 44a, কিন্তু এখানে আছে এক্স এখানে আছে ওয়াই, তাহলে এবারে তৈরি হলো এক্স ওয়াই। সেম ফর দ্য নেক্সট ওয়ান অলসো। এবারে ফেনোটাইপ দেখব, এগুলো জেনোটাইপ ছিল। ফেনোটাইপে দেখতে পাচ্ছি যাদের এক্স এক্স ক্রোমোজোম আছে তারা তাহলে কি, আগেই পড়েছি, তারা হচ্ছে ডটার বা কন্যা সন্তান বা মায়ের থেকে মেয়ে তৈরি হলো। যদি এক্স ওয়াই থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পুত্র সন্তান বা সান তৈরি হলো। এবারে ঠিক যেরকম আমরা মেন্ডেলের সময় অনুপাত বার করতাম, এখানেও তাই বের করব। ফেনোটাইপিক অনুপাত এবং জেনোটাইপিক অনুপাত এখানে সেম হবে, কারণ যা ফেনোটাইপ তাই তো জেনোটাইপ। একটা মানুষকে মেয়ের মতন দেখতে আর ভিতরে জেনোটাইপটা ছেলের, এমন তো হওয়ার কথা নয়। সেক্ষেত্রে এখানে ফেনোটাইপ এবং জেনোটাইপিক অনুপাত সেম। তো আমি এখানে লিখছি যে কন্যা সন্তান ইজ টু পুত্র সন্তান, তাদের অনুপাত কত। দেখতে পাচ্ছি যে এখানে একটা দুটো কন্যা সন্তান জন্মেছে, সরি, এই যে দুটো কন্যা সন্তান জন্মেছে তাই জন্য এখানে আমি 2 লিখলাম, আর পুত্র সন্তানদের জন্য এখানে আমি 2 লিখলাম, কারণ এই যে একটা এই যে দুটো, তাই দুজনকে কাটাকাটি করলে আমি দেখতে পাচ্ছি 1:1। এটাকে যদি আমি পার্সেন্টেজে নিয়ে যাই, তাহলে যদি এই চারটে মিলিয়ে 100% হয় তাহলে তার হাফ কত, তাহলে তার হাফ হচ্ছে 50%, আর এখানেও 50%। তাহলে আমি কি বুঝলাম এই যে একটি বাবা এবং একটি মা যদি সন্তান জন্ম দিতে চান, সেক্ষেত্রে এই সন্তান পুত্র হবে না কন্যা হবে, তার জন্য দায়ী প্রথমত কে, বাবা। তার কারণ ওয়াই ক্রোমোজোম তার কাছেই আছে, তার মানে SRY জিনও তার কাছেই আছে, TDF প্রোটিনও একমাত্র সেই তৈরি করতে পারে। তাই সে যাকে ওয়াই ক্রোমোজোম দিচ্ছে সেই কিন্তু একমাত্র ছেলে হচ্ছে। এবং আরেকটা জিনিস দেখতে পেলাম যে পুত্র হবে না কন্যা হবে তার চান্সেস বা প্রবাবিলিটি বা সম্ভাবনা কতটা, 50%। যতটা মেয়ে হওয়ার সম্ভাবনা ঠিক ততটাই ছেলে হওয়ার সম্ভাবনা, এর ওপর কারুর হাত নেই। এটা কিন্তু আমরা জেনেটিক্যালি দেখতে পাচ্ছি, ক্রস করে প্রমাণ করতে পারলাম কার দায় আছে আর ঠিক কতটা সম্ভাবনা আছে একটা ছেলে বা একটা মেয়ে জন্ম দেওয়ার। তাহলে যদি এই ক্রসটা করতে দেয় লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা, তাহলে আমাদের এই ক্রসটা এভাবেই করতে হবে, ঠিক আছে। তাহলে বাবা বা মায়ের ভূমিকা কারটা বেশি এবং ক্রস কি করতে দিলে এবার কিন্তু তোমরা খুব সহজে এই প্রশ্নের উত্তর পরীক্ষাতে দিতে পারবে। আমাদের চ্যাপ্টারের নাম কি ছিল, বংশগতি ও কয়েকটি সাধারণ জিনগত রোগ। তো বংশগতি নিয়ে আমরা এতক্ষণ পড়াশোনা করলাম। বংশগতিতে আমরা পড়লাম যে আমরা সবাই আলাদা রকম দেখতে, বিভেদ, এত ভেরিয়েশন কি করে এলো, কি করে আমাদের জিনে মিউটেশন ঘটে, হঠাৎ কোনো পরিবর্তন কি করে ঘটে, কোনো একটা বৈশিষ্ট্য সেটা একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে কিভাবে যায়, আমরা ছেলে হব না মেয়ে হব সেইটা কি করে নির্ধারিত হয়, কি করে বংশগত বৈশিষ্ট্য, যে কোনো বৈশিষ্ট্য জিনের মাধ্যমে ক্রোমোজোমের মাধ্যমে কিভাবে একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যায়, অর্থাৎ বংশগতভাবে গতিশীল হয়। এতক্ষণ ধরে আগের ভিডিওতেও এই ভিডিওতেও আমরা এগুলো পড়লাম। এখন আমরা পড়বো হচ্ছে কয়েকটি সাধারণ জিনগত রোগ। আমরা আমাদের আশেপাশেই বেশ কিছু রোগের কথা শুনতে পাই যেগুলো সাধারণত জন্মগতভাবেই থাকে এবং তারা জিনগত কোনো ত্রুটির কারণেই হয়ে থাকে। তো সেই ধরনেরই 3টে জিনগত রোগ আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত। একটি হচ্ছে থ্যালাসেমিয়া, একটি হচ্ছে বর্ণান্ধতা এবং অপরটি হচ্ছে হিমোফিলিয়া। আমরা শুরু করব থ্যালাসেমিয়া দিয়ে। থ্যালাসেমিয়া একটি অটোজোমাল রিসেসিভ ডিসঅর্ডার, মানে অটোজোম ঘটিত একটি রোগ, কিন্তু সেটি প্রচ্ছন্ন অবস্থাতেই প্রকাশ পায়। অর্থাৎ যদি আমরা অলরেডি প্রথমেই বললাম যে আমাদের জীবদেহ কোষে
সমস্ত ক্রোমোজোমই দুটো দুটো সেটে থাকে, দুটো করে থাকে। তাহলে প্রচ্ছন্ন কথার মানে যে জিনটার ত্রুটির জন্য এই রোগটা হয়েছে, ওই ত্রুটিপূর্ণ জিনটা এই দুটো ক্রোমোজোমেই প্রেজেন্ট থাকতে হবে, তবেই এই রোগটা প্রকাশ পাবে। প্রচ্ছন্ন রোগ মানে কি না, দুটো ক্রোমোজোম আমাদের সবসময় থাকে, এই ত্রুটিপূর্ণ জিনটা এই দুটো ক্রোমোজোমেই প্রেজেন্ট থাকতে হবে, তবেই ওই ত্রুটির জন্য যে রোগটা সেটা হবে। তো অটোজোমে যদি এরকম কোনো ত্রুটিপূর্ণ জিন থাকে এবং তার কারণে যে রোগটা হয় তার নাম থ্যালাসেমিয়া। প্রথমে একটু বুঝবো যে থ্যালাসেমিয়া রোগটা লক্ষণ কি। থ্যালাসেমিয়া হচ্ছে এমন একটা রোগ যে রোগটাতে হিমোগ্লোবিন তৈরি হয় না। এবারে হিমোগ্লোবিনের কাজ কি? আমরা জানি আমাদের রক্তের প্রধান উপাদান লোহিত রক্তকণিকা বা রেড ব্লাড সেল, তার প্রধান উপাদান হচ্ছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে হিমোগ্লোবিনের মধ্যে আয়রন থাকে। এই লোহা বা আয়রনের উপস্থিতির জন্য হিমোগ্লোবিন আমাদের লোহিত রক্তকণিকার রঙকে লাল বানায় এবং যার কারণে আমাদের রক্তের রঙও লাল। তাছাড়াও হিমোগ্লোবিনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হিমোগ্লোবিন নিজের সাথে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে বাইন্ড করায় এবং ওই অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডকে দেহের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। তার মানে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইড গ্যাসের পরিবহনে সাহায্য করে হিমোগ্লোবিন। কতটা গুরুত্বপূর্ণ এই হিমোগ্লোবিন ভেবে দেখো। তো যদি হিমোগ্লোবিন তৈরি না হয় তাহলে দেহের সমস্ত জায়গাতে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছবে না এবং দেহের প্রত্যেকটা জায়গা থেকে কার্বন ডাই অক্সাইড নিয়ে আসারও কেউ নেই। মানে তুমি চাইছো বাড়ি থেকে বেরিয়ে স্কুল অবধি যেতে, কিন্তু যাওয়ার জন্য তোমার কাছে বাস নেই, তোমার কাছে রিক্সা নেই, অটো নেই, মানে যে তোমাকে নিয়ে যাবে সেই নেই। তাহলে কি তুমি জায়গা মতো পৌঁছতে পারবে? পারবে না। একইভাবে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডও পরিবহন করতে বা ঠিকঠাক জায়গা মতো পৌঁছতে পারে না, কারণ ওদেরকে যে নিয়ে যাবে যে গাড়ি, যার নাম হিমোগ্লোবিন, সে নেই। এবারে কেন এই ঘটনাটা ঘটছে এবং তাতে কি কি সমস্যা হচ্ছে? প্রথমত এই ঘটনাটা ঘটছে হিমোগ্লোবিনের স্ট্রাকচারের জন্য। হিমোগ্লোবিন দু ধরনের পলিপেপটাইড শৃঙ্খল বা প্রোটিন চেন দিয়ে তৈরি হয়, ঠিক আছে? এবারে এই দুটি প্রোটিন চেনের মধ্যে কি কি সেগুলো, একটা হচ্ছে আলফা পলিপেপটাইড চেন আর একটা হচ্ছে বিটা পলিপেপটাইড চেন। এর মধ্যে যে কোনো একটা চেন যদি তৈরি না হয় তাহলে কিন্তু হিমোগ্লোবিন তৈরি হবে না। ঠিক একটা সাইকেলের মতো, সাইকেলের একটা চাকা আছে, অন্য চাকাটা নেই, তুমি কি সাইকেলটা চালিয়ে নিয়ে যেতে পারবে? পারবে না, সম্ভব নয়। ঠিক একইভাবে হিমোগ্লোবিন দুটো পলিপেপটাইড চেন দিয়ে তৈরি, তার মধ্যে যদি একটি না থাকে বা দুটোই যদি না থাকে তাহলে কিন্তু হিমোগ্লোবিনটাই তৈরি হবে না। হিমোগ্লোবিনের যে গ্লোবিন প্রোটিনটা, তার মধ্যে এই দুটো চেন থাকে। তো যদি কারোর আলফা গ্লোবিন চেন তৈরি না হয় তাহলে সেই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা বলি আলফা থ্যালাসেমিয়া। আর কারোর যদি বিটা গ্লোবিন চেনটা তৈরি না হয় সেক্ষেত্রে সেই ধরনের থ্যালাসেমিয়াকে আমরা বলি বিটা থ্যালাসেমিয়া। এবারে গল্পটা হচ্ছে কেন তৈরি হবে না? সবার তো তৈরি হয়, তোমাদের মনে হতেই পারে আমার তো তৈরি হয়, তাহলে কারোর কেন তৈরি হবে না? তার কারণ তার অটোজোমে উপস্থিত কোনো একটা জিন কাজ করছে না, তাই। কোন অটোজোম? সাধারণত এই আলফা পলিপেপটাইড চেনকে যে তৈরি করে সে থাকে হচ্ছে 16 নম্বর অটোজোমে, আর বিটা পলিপেপটাইড চেনকে যে তৈরি করে সে থাকে 11 নম্বর অটোজোমে। এবারে গল্পটা হচ্ছে এই যে 16 নম্বর ক্রোমোজোম, তাতে মোট 4টে জিন থাকে। খুব ভালো করে দেখো, এখানে দেখতে পাবে এই 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 4টে অ্যালিল থাকে, বেসিক্যালি দুটো জিন তার 4টে অ্যালিল। এবারে এই যে 4টে অ্যালিল থাকে তার মধ্যে যদি 3টে অ্যালিলই খারাপ হয়ে যায় বা 4টের মধ্যে 4টে অ্যালিলই খারাপ হয়ে গেল, সেক্ষেত্রে আলফা গ্লোবিন চেন তৈরি হবেই না। 4টের যদি 4টেই খারাপ হয়ে যায় বা 3টেই খারাপ হয়ে যায় সেক্ষেত্রে আলফা গ্লোবিন চেন একেবারেই প্রায় তৈরি হচ্ছে না। সেক্ষেত্রে একদমই হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। এই ঘটনার সিভিয়ারিটি অনেক বেশি বিপজ্জনক
এই ঘটনাটাকে তাই বলা হয় আলফা থ্যালাসেমিয়া মেজর, মানে ইটস আ মেজর প্রবলেম, বড়সড় প্রবলেম। এবার যদি এই চারটের মধ্যে দুটো খারাপ হয়ে যায় বা একটা খারাপ হয়ে যায়, তার মানে বাকি দুটো তো কাজ করছে বা বাকি তিনটে তো কাজ করছে, তাই অল্প অল্প আলফা চেন তৈরি হচ্ছে, সেক্ষেত্রে অল্প অল্প হিমোগ্লোবিন তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে আমরা তাকে বলবো থ্যালাসেমিয়া অবশ্যই আছে কিন্তু মেজর কোনো প্রবলেম নেই, তাই তাকে আমরা বলবো আলফা থ্যালাসেমিয়া মাইনর। ওকে, এবারে সেম ফর দ্য বিটা থ্যালাসেমিয়া। বিটা থ্যালাসেমিয়ার জন্য দায়ী জিনগুলো আমি কোথায় থাকে বলেছিলাম? 11 নম্বর ক্রোমোজোমে। তো এই 11 নম্বর ক্রোমোজোমে বেসিক্যালি দুটো জিন থাকে, দুটোর মধ্যে যদি দুটোই খারাপ হয়ে গেল সেক্ষেত্রে বিটা গ্লোবিন চেন তৈরি করার আর কেউ নেই, সেক্ষেত্রে সেরকম থ্যালাসেমিয়াকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া মেজর। আর দুটোর মধ্যে যদি একটা খারাপ হয়ে যায়, তার মানে আরেকটা তো রয়েছে এই খানিকক্ষণের জন্য অল্প অল্প করে সাপোর্ট দেওয়ার জন্য, সেক্ষেত্রে রোগটার অতটা ভয়াবহতা নেই, তখন তাকে আমরা বলবো বিটা থ্যালাসেমিয়া মাইনর। এই থ্যালাসেমিয়া রোগের প্রবলেমটা কি হচ্ছে? প্রবলেমটা হচ্ছে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না। যদি আমি ধরে নিই মেজর হচ্ছে, সবার মেজর হলে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে না, হিমোগ্লোবিন তৈরি না হলে রক্তের লাল রংটা হচ্ছে না, লাল রং না হওয়া মানে গোটা বডি সাদাটে হয়ে যাচ্ছে, যাকে আমরা অ্যানিমিয়া বলি। এই অ্যানিমিয়াটার নাম হিমোলাইটিক অ্যানিমিয়া। কেন হিমোলাইটিক? কারণ হিমোগ্লোবিন থাকছে না, হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে। হিমোগ্লোবিন না থাকা মানে কি এরিথ্রোসাইট মানে লোহিত রক্তকণিকা থাকছে না, তার মানে এটাকে আমরা বলছি হিমোগ্লোবিনের কারণে হওয়া অ্যানিমিয়া, বা হিমোগ্লোবিন নষ্ট হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে, তৈরি হচ্ছে না, তার কারণে অ্যানিমিয়া, তাই তাকে আমরা বলছি হিমোলাইটিক অ্যানিমিয়া। প্লাস কি প্রবলেম হচ্ছে? হাইপক্সিয়া বা অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে, কারণ ওই যে অক্সিজেনকে নিয়ে যাওয়ার জন্য কোনো বাস ট্রেন ট্রাম কেউ নেই যার নাম হিমোগ্লোবিন, সেক্ষেত্রে অক্সিজেনের ঘাটতি দেখা যাচ্ছে। এবং এই ধরনের রোগীকে আমরা যারা আলফা থ্যালাসেমিয়া মেজর হয় তাদেরকে একটি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাইরে থেকে হিমোগ্লোবিন পূর্ণ রক্ত নিতে হয়, অর্থাৎ যাকে আমরা সহজেই ব্লাড ট্রান্সফিউশন বলে জানি, সেইটা করতে হয় একটা নির্দিষ্ট সময় অন্তর, কারণ তারা নিজে থেকে হিমোগ্লোবিন তৈরি করতে পারছেন না, তো তাদেরকে বাইরে থেকে হিমোগ্লোবিন পূর্ণ রক্ত দেওয়া হয়। আর আমরা জানি যে একটি লোহিত রক্তকণিকার বেঁচে থাকার সম্ভাবনা মাত্র 120 দিন, তো 120 দিন পরে লোহিত রক্তকণিকা মারা যাচ্ছে, এবং লোহিত রক্তকণিকা মারা যাচ্ছে মানে হিমোগ্লোবিনও মারা যাচ্ছে। তো একইভাবে আমাদের এই মানে একটা নির্দিষ্ট সময় চলার পরে তার যখন হিমোগ্লোবিনের পরিমাণ কমে যাচ্ছে, তখন তার নিজে থেকে ক্ষমতা নেই কিন্তু যে সেই হিমোগ্লোবিনকে আবার নতুন করে তৈরি করবে, তাই জন্য তাকে বাইরে থেকে গিয়ে আবার রক্ত নিতে হচ্ছে। তো নিয়মিত রক্ত বাইরে থেকে নিতে হয় যাদের থ্যালাসেমিয়া মেজর থাকে, সেটা আলফা থ্যালাসেমিয়া মেজরই হোক না কেন বা বিটা থ্যালাসেমিয়া মেজর। মাইনর যাদের হয় তাদেরও অ্যানিমিয়া থাকে, তাদেরও দুর্বল লাগে, তাদের ক্ষেত্রেও দেখা যায় তাদের বডি যথেষ্ট সাদাটে, আমাদের আশপাশের নর্মাল মানুষদের মতন নয়, কিন্তু তাদের এতটাও খারাপ অবস্থা নয় যে তাদেরকে বাইরে থেকে রক্ত নিতে হবে। তাদের শরীরে হিমোগ্লোবিন তৈরি হচ্ছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে নয়, একেবারে তৈরি হচ্ছে না এমন ঘটনা ঘটে না, যেটা মেজরদের ক্ষেত্রে দেখা যায়। মাইনরদের ক্ষেত্রে দেখা যায় তারা হিমোগ্লোবিন তৈরি করতে পারছে কিন্তু অনেক নয়, যতটা মানে মোটামুটি কাজ চালিয়ে নেওয়া যাবে ততটা হিমোগ্লোবিন কিন্তু তারা তৈরি করতে পারছে, সেক্ষেত্রে তাদের বাইরে থেকে রক্ত নেওয়ার বা ব্লাড ট্রান্সফিউশনের কোনো প্রয়োজন পড়ছে না। এবারে কথাটা হচ্ছে এই যে থ্যালাসেমিয়া, এটা একটা জিনগত রোগ বললাম আমি, অটোজোমের কারণে হচ্ছে, অটোজোমে অবস্থিত জিনের ত্রুটির কারণে, প্রচ্ছন্ন জিন তার ত্রুটির কারণে হচ্ছে। এবার যেহেতু জিনগত রোগ, আর জিন তো এক জেনারেশন থেকে পরের জেনারেশনে মানে বাবা মার থেকে বাচ্চাদের মধ্যে যায়, তাহলে কি থ্যালাসেমিয়া যদি কোনো বাবা মার হয় তাহলে কি তার বাচ্চার হতে পারে? দেখে নেব। কিভাবে দেখবো? আমরা জানি কিভাবে দেখবো, ক্রস করে দেখে নিই যে সত্যিই কি থ্যালাসেমিয়া বংশগত সূত্রে সন্তানরা পেতে পারে, বংশগতি কি এর ঘটে, দেখা যাক। এবারে বংশগত
ভাবে কি করে থ্যালাসেমিয়া একটা জেনারেশন থেকে পরের জেনারেশনে যায়, সেটা জানার জন্য আগে আমাকে জানতে হবে একটু জেনোটাইপ ফেনোটাইপগুলো। তো উপরে যে বক্সটা দেখতে পাচ্ছ, সেই বক্সটাতে সবটা দেওয়া রয়েছে। ধরে নিচ্ছি যে কোনো একজন মানুষ, সেটা বাবাও হতে পারে মাও হতে পারে, যেহেতু এটা সেক্স লিঙ্কড নয়, অটোজোমাল, তাই বাবা না মা সেটা দেখি আমার লাভ নেই। তো এখানে যে কোনো সাধারণ স্বাভাবিক, নর্মাল কথাটা ইংরেজিদের জন্য, যারা বাংলায় পড়ছো তাদের জন্য কথাটা হচ্ছে স্বাভাবিক। যারা স্বাভাবিক তাদের দুটো ক্রোমোজোমেই থ্যালাসেমিয়ার জন্য দায়ী নয় এমন জিন, অর্থাৎ স্বাভাবিক জিন থাকে। যে কোনো স্বাভাবিক জিনকে আমরা সাধারণত এই প্লাস চিহ্নটার দ্বারাই কিন্তু বুঝিয়ে থাকি। থ্যালের মাথায় প্লাস মানে এটা স্বাভাবিক, ঠিক আছে। এবারে কোনো একজন ব্যক্তি, তার আমি দেখতে পাচ্ছি একটা থ্যাল প্লাস আছে, মানে স্বাভাবিক জিন রয়েছে, কিন্তু অন্য ক্রোমোজোমে আমরা দেখতে পাচ্ছি একটা থ্যাল জিন রয়েছে বা থ্যাল অ্যালিল রয়েছে, যার মাথায় প্লাসটা নেই। এই যে থ্যাল, এই থ্যাল হচ্ছে একটা ত্রুটিপূর্ণ জিন। থ্যাল প্লাস ছিল স্বাভাবিক জিন বা স্বাভাবিক অ্যালিল, থ্যাল মানেই হচ্ছে ত্রুটিপূর্ণ, অর্থাৎ একটাতে ত্রুটি আছে, দুটোতেই কিন্তু ত্রুটি নেই। সেক্ষেত্রে আমি কে বলতে পারবো এর থ্যালাসেমিয়া হয়েছে? না, বলতে পারবো না। ইভেন সে নিজেও জানে না তার থ্যালাসেমিয়া আছে। সে জানে না যে তার থ্যালাসেমিয়ার কিছু কিছু সিমটম হয়তো আছে। সে জানে যে আর 5টা লোকেরও অনেকেরই হিমোগ্লোবিন কম থাকে, আমারও হয়তো কম আছে, অনেকেরই দুর্বল লাগে, আমারও দুর্বল লাগে, কিন্তু সে যে থ্যালাসেমিয়া মাইনর আক্রান্ত সেটা সে জানে না। এমন প্রচুর লোক রয়েছে। প্লাস এদের যেহেতু একটা থ্যাল জিন আছে, অর্থাৎ থ্যালাসেমিয়ার জন্য দায়ী ত্রুটিপূর্ণ অ্যালিল এদের আছে, কিন্তু সেটা প্রকাশ পায়নি। অর্থাৎ আমি এখান থেকে একটা জিনিস বুঝতে পারছি যে থ্যাল প্লাস ইজ ডমিনেন্ট ওভার থ্যাল। স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিলটি প্রকট বৈশিষ্ট্য সম্পন্ন। তো থ্যাল আছে কিন্তু থ্যাল প্রকাশ পায়নি। কে প্রকাশ পেয়েছে? থ্যাল প্লাস। তাই তো সে স্বাভাবিক বাইরে থেকে, জিনগতভাবে সে স্বাভাবিক না হলেও বাইরে থেকে স্বাভাবিক। তাই তাকে আমি বলবো কেরিয়ার, বা বাংলায় বলবো বাহক। তো পরীক্ষাতে যদি বাহক বলে প্রশ্ন দেয় তাহলে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। যে বাহক সেই থ্যালাসেমিয়া মাইনরে আক্রান্ত, কারণ তার একটা স্বাভাবিক অ্যালিল থাকলেও অন্য অ্যালিলটি ত্রুটিপূর্ণ, প্রকাশ পায়নি, প্রচ্ছন্ন। ক্লিয়ার? এরপরে চলে যাচ্ছি পরের জেনোটাইপ, ফেনোটাইপে। সেটা হচ্ছে যার একটাও স্বাভাবিক অ্যালিল নেই, দুটোই থ্যাল। তাহলে তাকে কি আমি বলবো যে সে স্বাভাবিক? একদমই নয়, সে থ্যালাসেমিয়া আক্রান্ত। পরিষ্কার বাংলায় থ্যালাসেমিয়া আক্রান্ত। মেজর, অবশ্যই সে থ্যালাসেমিয়া মেজর, প্লাস সে থ্যালাসেমিয়া আক্রান্ত। তাহলে আমাদেরকে এই 3টে ফেনোটাইপ জেনোটাইপ কিন্তু পরিষ্কারভাবে বুঝতে হবে, কারণ আমাদেরকে কিন্তু এই রেফারেন্সটা পরীক্ষাতে দিয়ে দেবে না। ঠিক আছে? এবারে তোমাকে একটা প্রশ্ন করা হলো, বলা হলো যে একটি বাহক বাবা, আমি কালারটাতে একটু লিখে দিই বাংলাটা, সেটা হচ্ছে বাহক বাবা আর বাহক মা। তোমাকে পরীক্ষার প্রশ্নে করা হলো যে থ্যালাসেমিয়ার জন্য বাহক একজন বাবা এবং বাহক একজন মা, মানেটা কি? মানেটা হচ্ছে এদের কারুর থ্যালাসেমিয়া নেই, তারা একদম সুস্থ স্বাভাবিক, কিন্তু জিন দেখলে দেখা যাবে এদের শরীরের মধ্যে স্বাভাবিক অ্যালিল একটা রয়েছে আর থ্যালাসেমিয়ার জন্য দায়ী অ্যালিল আরেকটা রয়েছে, প্রকাশ পায়নি কিন্তু আছে। তার মানে ওরা ক্যারি করছে, ওদের মধ্যে এক্সপ্রেসড না হলেও জিনটা ওরা ক্যারি করছে, তাই এদেরকে আমরা ক্যারিয়ার বলবো বা বাহক বলবো। তাহলে একজন বাবা বাহক থ্যালাসেমিয়ার জন্য, একজন মাও বাহক, বাইরে থেকে সুস্থ স্বাভাবিক কিন্তু তারা বাহক। এদের যদি একটি সন্তান হয়, সেই সন্তানের থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? প্রশ্নে করতে দিল, ক্রস করে তোমাকে দেখাতে হবে। কি করতে হবে সেক্ষেত্রে? প্রথমেই এই যে ফেনোটাইপটা আমি লিখেছি, বাহক বাবা বাহক মা, লিখে ফেলতে হবে। তারপরে এই 4টা ওয়াইজ আমাদেরকে তার জেনোটাইপটা লিখে ফেলতে হবে।
কি করতে হবে? বাহক মানে তার দেখো একটা প্লাসওয়ালা অ্যালিল আছে থ্যাল প্লাস, আর আরেকটা প্লাস ছাড়া অ্যালিল থ্যাল রয়েছে। আর যে বাহক মা তারও সেম একটা প্লাস আর একটা থ্যাল অ্যালিল রয়েছে। ক্লিয়ার? এবারে যখন গ্যামেট তৈরি হবে তখন অ্যালিলগুলো একে অপরের থেকে পৃথক হবে, সেটাই হয়েছে। থ্যাল প্লাস থ্যাল আলাদা হয়ে গিয়েছে, থ্যাল প্লাস থ্যাল আলাদা হয়ে গিয়েছে। ক্লিয়ার? এবারে আমরা করব চেকার বোর্ড। চেকার বোর্ডে আবার সেই বাবা সাইন আর মা সাইন দিতে হবে। মায়ের জেনোটাইপ মায়ের দিকে, বাবার জেনোটাইপ বাবার দিকে লিখতে হবে। এবারে যেরকম আমরা করছিলাম, আমরা পাশে পাশে লিখছিলাম, এগুলো আমরা শুধু উপর নিচে লিখব। থ্যাল প্লাস থ্যাল প্লাস, এখানে থ্যাল প্লাস থ্যাল, তাই লিখব থ্যাল প্লাস থ্যাল। এখানেও থ্যাল প্লাস থ্যাল, তাই লিখব থ্যাল প্লাস থ্যাল। এখানে থ্যাল, এখানেও থ্যাল, তাই লিখব থ্যাল থ্যাল। এবারে আমার প্রশ্ন কি করেছিল? প্রশ্ন করেছিল যে বাচ্চার থ্যালাসেমিয়ায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তো তার জন্য সবার প্রথমেই যেটা করবো সেটা হচ্ছে যে আমরা একটু ফেনোটাইপটা লিখে নেব। এইখানে দেখো প্রথমটাতে থ্যাল প্লাস দুটোই প্লাস, তাহলে দুটোই স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিল, মানে তার থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার কোনো সম্ভাবনা নেই। তাই সুন্দর করে লিখে নেব যে এ হবে স্বাভাবিক। এর পরেরটায় দেখবো থ্যাল প্লাস থ্যাল, তার মানে এর একটা থ্যাল আছে কিন্তু থ্যাল প্লাসও তো আছে। প্লাস থাকা মানে সে প্রকট, তাহলে প্লাস ওই থ্যালটাকে প্রচ্ছন্ন করে রেখে দিচ্ছে, দমিয়ে রেখে দিল, তাহলে থ্যাল প্রকাশ পেল না, স্বাভাবিক হলো বাইরে থেকে। জিনগতভাবে দেখতে গেলে এ হলো বাহক। পরেরটাও সেম, তাই লিখে দিলাম বাহক। কিন্তু লাস্টেরটা যদি ভালো করে দেখো, দেখো উপরেও থ্যাল নিচেও থ্যাল, তার মানে এ হবে থ্যালাসেমিয়া আক্রান্ত। এবারে কথা হচ্ছে যদি আমি এই চারটেকে একসঙ্গে 100 ধরি, তাহলে আমি দেখবো টোটালটা 100, বা চারটেকে আমি লিখলাম 1/4, চারটের মধ্যে একজন আক্রান্ত, তার মানে 1/4, 1/4 এর পার্সেন্টেজ করলে কত হবে? খুব সিম্পলি করি, 1/4 × 100 হবে 25%। তাহলে প্রশ্নের উত্তর কি? যে একটি বাহক বাবা একটি বাহক মা তাদের সন্তান আক্রান্ত হওয়ার সম্ভাবনা, থ্যালাসেমিয়া আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত? মাত্র 25%। এবারে ব্যাপারটা আমি খুব সহজে বললাম যে মাত্র 25%। ভেবে দেখো ওই 25%-এর মধ্যেই যদি সেই বাচ্চাটা পড়ে, সেক্ষেত্রে সে কিন্তু থ্যালাসেমিয়ায় আক্রান্ত হবে। তো এই ঘটনাটা আটকাবো কি করে? আটকানোর জন্য আমাদের কাছে একটা উপায় আছে, আর সেটা হচ্ছে জেনেটিক কাউন্সেলিং। কি করতে হবে? জেনেটিক কাউন্সিলররা রয়েছেন, তাদের কাছে বিবাহের পূর্বে অর্থাৎ বিয়ের আগে যে কোনো দম্পতিকে যেতে হবে, গিয়ে ওই আমরা এখন যেটা করাই সেটা হচ্ছে সেই আমরা দেখি না কুণ্ডলি ম্যাচ করানো, যে এর জন্মছক নিয়ে বসলাম, তার জন্মছক নিয়ে বসলাম, বসে ম্যাচ করালাম। তার থেকে বেটার হচ্ছে এর পেডিগ্রি চার্ট, ওর পেডিগ্রি চার্ট। মানে একটি ছেলে তার বাবার কি কি রোগ আছে, তার মার কি কি রোগ আছে, তার ঠাকুরদার কি কি রোগ আছে, তার দাদুর কি রোগ আছে, দিদার কি আছে, এই সব কিছুর একটা চার্ট নিয়ে আমি কাউন্সিলরের কাছে গেলাম। সেম মেয়েটিও তাই করলো, তার পরিবারের এবং তার নিজের সমস্ত রোগের বর্ণনাযুক্ত একটি চার্ট নিয়ে কাউন্সিলরের কাছে গেল, সমস্ত টেস্ট ফেস্ট করিয়ে নিয়ে গেল, বা ডাক্তার যা যা টেস্ট বললেন বা কাউন্সিলর যা যা টেস্ট বললেন সেগুলো তারা করিয়ে নিয়ে গেলেন। এবার সেখানে গিয়ে যদি দেখা যায় যে এতদিন জানতো ছেলেটি যে ছেলেটি সুস্থ, মেয়েটিও জানতো মেয়েটি সুস্থ, এবারে যদি জেনোটাইপ মানে পুরো পেডিগ্রি অর্থাৎ বাড়ির হিস্ট্রি এবং তাদের রক্ত পরীক্ষার রিপোর্ট দেখে কাউন্সিলর বলেন যে আপনাদের জেনোটাইপ দেখে বোঝা যাচ্ছে যে আপনারা দুজনেই বাহক, তাহলে কি তাদের বিয়ে হওয়া উচিত? তার কারণ তারা দুজনেই বাহক হলে আমরা নিজেরাই করে দেখলাম যে 25% চান্স থেকে যাচ্ছে যে তাদের একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা পৃথিবীতে আসবে, এবং আমরা চাই একটি থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবী। সেক্ষেত্রে জেনেটিক কাউন্সিলর তাদেরকে বুঝিয়ে বলবেন যে কেন তাদের সন্তান পৃথিবীতে আসা বা তাদের বিয়ে করার কোনো দরকার নেই। তার কারণ কি? তার কারণ 25% চান্স আছে তাদের একটি থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা জন্ম দেওয়ার।
এই কথাটা যেরকম আজ তুমি খুব সুন্দর করে বুঝলে, ঠিক একইভাবে একটি দম্পতিরও বোঝার কিন্তু ভীষণ প্রয়োজন রয়েছে। কারণ থ্যালাসেমিয়া মুক্ত পৃথিবীর খুব প্রয়োজন। থ্যালাসেমিয়া রোগে যথেষ্ট কষ্ট পেতে হয় একজন আক্রান্ত রোগীকে, এবং সেটা যেহেতু জন্মগত তার কিছু করার থাকে না। এবার সেই কারণে এই কাউন্সেলিংটার খুব প্রয়োজন, এবং সেই কাউন্সেলিংয়ের যথেষ্ট ভূমিকা রয়েছে এই ক্ষেত্রে। তো আমাদের পরীক্ষার প্রশ্নে এটা আসে যে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা থ্যালাসেমিয়া রোগের ক্ষেত্রে। তো বইতে অবশ্যই দেওয়া রয়েছে, যে কথাগুলো আমি বললাম অবশ্যই পড়ে নিতে হবে। যে কোনো রকম ক্রস দিতে পারে, যে স্বাভাবিক বাবা আক্রান্ত মা তাদের থ্যালাসেমিয়া আক্রান্ত বাচ্চা হওয়ার সম্ভাবনা কত, বা দুজন বাহক বাবা মা তাদের সুস্থ স্বাভাবিক বাচ্চা জন্ম দেওয়ার সম্ভাবনা কত, এই ধরনের প্রশ্ন দিলে ক্রস করে কিন্তু পার্সেন্টেজটা বলতে হবে। আরেকটা প্রশ্ন আসবে থ্যালাসেমিয়া রোগের মোকাবিলা করতে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা। নিশ্চয়ই এই কোয়েশ্চেনের উত্তর তোমরা পারবে। তাহলে চলে যাচ্ছি আমরা আমাদের পরের সাধারণ জিনগত রোগে। এই যে জিনগত রোগটাকে নিয়ে আমরা কথা বলবো, এই জিনগত রোগটা কিন্তু অটোজোমাল নয়। রাদার পরবর্তী দুটো রোগের একটিও অটোজোমাল নয়, দুটোই সেক্স লিঙ্কড। আর একটু স্পেসিফিক্যালি বলতে গেলে বলতে হবে এক্স লিঙ্কড। এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত কোনো ত্রুটিপূর্ণ জিনের কারণেই এই রোগ দুটো হয়। কি কি সেগুলো? একটি হচ্ছে হিমোফিলিয়া, অপরটি হচ্ছে বর্ণান্ধতা। এক্স লিঙ্কড প্রচ্ছন্ন একটি জিনগত রোগ। এক্স ক্রোমোজোমের উপরে থাকা কোনো একটি জিন যদি কাজ করা বন্ধ করে দেয়, সেক্ষেত্রে আমরা দেখব এই রোগটা হতে পারে যার নাম হিমোফিলিয়া। প্রথমেই বুঝে নেব হিমোফিলিয়া রোগটার নাম হিমোফিলিয়া কেন এবং তার লক্ষণগুলো কি কি। হিমোফিলিয়া রোগটার নাম হিমোফিলিয়া কারণ এর সাথে হিম বা আমাদের যে রক্ত তার একটা যোগাযোগ রয়েছে। কি জিনিস সেটা? হিমোফিলিয়া রোগে রক্ত জমাট বাঁধে না, রক্ত তঞ্চন হয় না। এই যে আমাদের কোথাও ধরে নিচ্ছি কেটে গেল, খেলতে গেছো একদিন পার্কে খেলতে গিয়ে দেখলে হঠাৎ করে পাটা কেটে গেল, পা দিয়ে গল গল করে রক্ত বেরোচ্ছে, খানিকক্ষণ বাদে রক্ত পড়াটা বন্ধ হয়ে গেল নিজে নিজে। রক্ত তোর অনর্গল বেরিয়ে আমার শরীরে সব রক্ত বেরিয়ে গেল এমনটা তো হয় না, একটা সময় পরে গিয়ে রক্তটা পড়া বন্ধ হয়ে যায়, কারণ রক্তটা জমাট বেঁধে যায়। এই রক্ত জমাট বাঁধে বলেই কিন্তু আমার শরীরের সব রক্ত বাইরে বেরিয়ে যাচ্ছে না। এবারে রক্তটা যদি জমাট না বাঁধতো তাহলে কিন্তু মরে যেতাম, কারণ সমস্ত রক্ত শরীরের বাইরে বেরিয়ে যেত। তাহলে রক্ত তঞ্চন হওয়া বা জমাট বাঁধা খুব গুরুত্বপূর্ণ। তার জন্য আমাদের রক্তেই বেশ কিছু প্রোটিন রয়েছে যার নাম রক্ত তঞ্চন ফ্যাক্টর বা ব্লাড ক্লটিং ফ্যাক্টর। এই ফ্যাক্টরগুলোর কারণেই রক্ত জমাট বাঁধে। আর এই ফ্যাক্টর মানেই আমরা জানি যে ফ্যাক্টর মানেই প্রোটিন, আর এই প্রোটিন তৈরি করবে ডেফিনেটলি কোনো না কোনো জিন, আর এই জিনগুলোই থাকে হচ্ছে এক্স ক্রোমোজোমের মধ্যে। ঠিক যেরকম ব্লাড ক্লটিং ফ্যাক্টর 8, রক্ত তঞ্চন ফ্যাক্টর 8, রোমানে লিখতে হয় 8। এই 8টা যদি কারো না থাকে তাহলে রক্ত জমাট বাঁধে না, অনর্গল রক্ত বেরোতে থাকে, এবং এই রোগটার নাম হচ্ছে হিমোফিলিয়া এ বা ক্লাসিক্যাল হিমোফিলিয়া। ক্লাসিক্যাল হিমোফিলিয়া ছাড়াও আরো এক ধরনের হিমোফিলিয়া কিন্তু আমরা দেখতে পাই। এটা প্রথম কোথায় দেখা গিয়েছিল জানো? কুইন ভিক্টোরিয়ার বংশে প্রথম দেখা গিয়েছিল। দেখা গিয়েছিল যে রক্ত তঞ্চন ফ্যাক্টর 9 সেইটার অনুপস্থিতির কারণে রক্ত জমাট বাঁধছে না, অল্প একটু কাটলে বা ছড়ে গেলেই প্রচুর প্রচুর রক্ত বেরিয়ে যাচ্ছে। এই ধরনের হিমোফিলিয়ার নাম হচ্ছে রয়্যাল হিমোফিলিয়া বা হিমোফিলিয়া বি। রয়্যাল কারণ প্রথম ওই যে রাজকীয় ফ্যামিলি বা রয়্যাল ফ্যামিলি দেখা গিয়েছিল তাই, কিন্তু আসলে এর নাম হচ্ছে হিমোফিলিয়া বি। তাহলে ভালো করে মনে রাখবো, হিমোফিলিয়া এ হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর 8 এর অনুপস্থিতির জন্য, আর হিমোফিলিয়া বি হচ্ছে রক্ততঞ্চন ফ্যাক্টর 9 এর অনুপস্থিতির জন্য। এবার কি হয় হিমোফিলিয়া বুঝে গেল। এবার হিমোফিলিয়া কিন্তু একটা জিনগত রোগ, আমি বললামই, কারণ এই ফ্যাক্টরগুলো এক্স ক্রোমোজোমের উপর অবস্থিত একটি জিনের অনুপস্থিতির জন্য বা কাজ করা বন্ধ করে দেওয়ার জন্যই হচ্ছে। এবার এইটা বংশগত সূত্রে কিভাবে পরের প্রজন্মে যায় দেখার জন্য রয়েছে আমাদের ক্রস। দেখা যায়
ক্রস করার আগে অবশ্যই একটা চার্ট আমাদের মাথায় রাখতে হবে। যদি কোনো ব্যক্তি স্বাভাবিক হয় তাহলে তার ক্রোমোজোমে অবশ্যই ক্যাপিটাল এইচ এই অ্যালিলটা থাকবে। এটা স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিল হিমোফিলিয়ার ক্ষেত্রে। এবং যদি কোনো ব্যক্তি হিমোফিলিয়া আক্রান্ত হয় বা তার শরীরে যদি ওই হিমোফিলিয়ার জন্য দায়ী জিনটি থাকে, প্রচ্ছন্ন জিন, ত্রুটিপূর্ণ জিন, তখন তাকে আমরা স্মল এইচ দিয়ে বোঝাবো। এবারে এটা আমাদের ইনফরমেশন যে ক্যাপিটাল এইচ বা স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিলটি প্রকট। ঠিক আছে, এবারে যেহেতু এটা এক্স লিঙ্কড তাই জন্য এখানে কিন্তু বাবা মা বা ছেলে মেয়ে এই কথাগুলো খুব ইম্পর্টেন্ট, অটোজোমাল নয় এটা। তাহলে এক্স লিঙ্কড যেহেতু, চলে যাবো প্রথমে বাবার কি কি জিনোটাইপ ফেনোটাইপ হতে পারে সেগুলো সম্বন্ধে আগে একবার জেনে নিই। যদি বাবা স্বাভাবিক হন তাহলে বাবার সেক্স ক্রোমোজোমে একটা এক্স থাকে একটা ওয়াই থাকে। ওয়াই নিয়ে আমার মাথা ব্যথা নেই, তার কারণ এখানে ওয়াই এর সাথে কোনো সম্পর্ক নেই, যা সম্পর্ক সব এক্স এর সঙ্গে। এক্স ক্রোমোজোমের মাথায় যদি আমরা দেখি যে ক্যাপিটাল এইচ রয়েছে, এই যে দেখতে পাচ্ছি, তাহলে বলবো যে বাবা স্বাভাবিক। যদি বাবার এই এক্স ক্রোমোজোমের মাথাতে স্মল এইচ থাকে, আমরা জানি স্মল এইচ মানে সেই ত্রুটিপূর্ণ জিন, তাহলেই বাবা হয়ে যাবে আক্রান্ত, হিমোফিলিয়া আক্রান্ত। মায়ের কথায় যায়, মহিলারা বা মায়েরা বা মেয়েরা যদি স্বাভাবিক হয় তাহলে তাদের দুটো এক্স ক্রোমোজোমের মাথাতেই ক্যাপিটাল এইচ থাকবে, মানে স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিলটি থাকবে। আর যদি মহিলারা বাহক হয় তাহলে একটা স্বাভাবিক থাকবে আর একটা ত্রুটিপূর্ণ থাকবে, কারণ সে বহন করবে কিন্তু তার মধ্যে প্রকাশ পাবে না। ক্লিয়ার কথাটা? তাই জন্য দেখো তার একটা এক্স ক্রোমোজোমে ক্যাপিটাল এইচ, আরও একটা এক্স ক্রোমোজোমে স্মল এইচ আছে। ঠিক আছে, এবারে একটি মহিলা হিমোফিলিয়া আক্রান্ত বুঝবো কি করে? তার কোনো স্বাভাবিক অ্যালিল থাকবে না, দুটো এক্স ক্রোমোজোমে দুটোতেই থাকবে ত্রুটিপূর্ণ স্মল এইচ অ্যালিল। অসুবিধা নেই বুঝতে? তাহলে এই ফেনোটাইপ জেনোটাইপগুলো কিন্তু আমরা আগে থেকে শিখে রাখবো। তারপরে চলে যাব ক্রসে। ধরে নিচ্ছি আমাকে পরীক্ষায় প্রশ্নে দিয়েছে যে একজন স্বাভাবিক বাবা এবং হিমোফিলিয়ার জন্য একজন বাহক মা, তাদের একটি পুত্র সন্তান, সেই পুত্র সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? এখানে কিন্তু পরীক্ষায় প্রশ্নে পুত্র না কন্যা সেটা মেনশন করে দেবে। তাহলে পুত্র সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? আবার প্রশ্নটা বলছি, একজন স্বাভাবিক বাবা এবং হিমোফিলিয়ার জন্য দায়ী বা বাহক, হিমোফিলিয়ার জন্য বাহক একজন মা, তাদের পুত্র সন্তানের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কত? দেখা যাক। হিমোফিলিয়াতে বাবা বলেছে স্বাভাবিক, প্রথমেই তার ফিনোটাইপ লিখলাম, তারপরে তার জেনোটাইপ লিখলাম। বাবা তাই এক্স আর ওয়াই লিখেছি। স্বাভাবিক বলেছে তাই জন্য উপরে একটা ক্যাপিটাল এইচ দিয়েছে। মা বাহক, তো এই যে বাহক মা, তার ফেনোটাইপ লিখলাম। মা বলেছে তাই এক্স লিখলাম। বাহক বলেছে তাই একটা স্বাভাবিক এবং একটা ত্রুটিপূর্ণ অ্যালিল আমরা এখানে দিলাম। ক্লিয়ার? এবারে গ্যামেট আলাদা হয়ে যাবে গ্যামেট গঠনকালে। তো গ্যামেটের সময় কি হচ্ছে, একটা এক্স ক্রোমোজোম এইচ নিয়ে আলাদা হয়ে গেল, ওয়াই আলাদা হয়ে গেল। এখানে একটা এক্স ক্রোমোজোম ক্যাপিটাল এইচ আলাদা হয়ে গেল, এক্স ক্রোমোজোম স্মল এইচ আলাদা হয়ে গেল। চেকার বোর্ড বানালাম। আবার মনে করিয়ে দিচ্ছি যে বাবার সাইনের তলায় বাবার জেনোটাইপ আর মায়ের সাইনের পাশে মায়ের জেনোটাইপ বা গ্যামেট লিখতে হবে। ক্লিয়ার? এবারে জাস্ট ক্রস করব। দেখো এখানে এক্স আর এক্স লিখেছি, এক্স লিখেছি, এক্স ওয়াই লিখেছি, এক্স ওয়াই লিখেছি, শুধু এইচগুলো বসাই। এখানেও ক্যাপিটাল এইচ, এখানেও ক্যাপিটাল এইচ, তাই জন্য লিখলাম ক্যাপিটাল এইচ আর ক্যাপিটাল এইচ। এখানে ক্যাপিটাল এইচ, এখানে স্মল এইচ, তাই লিখলাম ক্যাপিটাল এইচ আর স্মল এইচ। ক্যাপিটাল এইচ স্মল এইচ। পরেরটাতে আমি দেখতে পাচ্ছি এক্স এর মাথাতে ক্যাপিটাল এইচ আছে, আর এখানে ক্যাপিটাল এইচ এর বদলে আছে স্মল এইচ, তাই লিখলাম স্মল এইচ। ক্লিয়ার? এবারে আমাকে দেখতে হবে যে কি হলো, ফেনোটাইপ গুলো একটু সুন্দর করে লিখে ফেলবো আমরা। এক্স
এক্স, তার মানে এ হচ্ছে আমার কন্যা, এখানেও এক্স এক্স, এও আমার কন্যা। এক্স ওয়াই তার মানে পুত্র, এখানেও এক্স ওয়াই মানে পুত্র। এবারে এইটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটো এক্স ক্রোমোজোমের মাথাতেই ক্যাপিটাল এইচ আছে, তার মানে পুরোটাই স্বাভাবিক, তার মানে ইনি হচ্ছেন স্বাভাবিক কন্যা। এখানে যদি ভালো করে দেখি, একটাতে ক্যাপিটাল এইচ থাকলেও আরেকটাতে কিন্তু স্মল এইচ আছে, তার মানে এ কিন্তু সম্পূর্ণ স্বাভাবিক নয়, বাইরে থেকে স্বাভাবিক, ভিতর থেকে সে একটি বাহক কন্যা। এক্স ওয়াই, এখানে এক্স এর মাথাতে ক্যাপিটাল এইচ আছে, তার মানে কি সে স্বাভাবিক, তাহলে এই পুত্র হচ্ছে স্বাভাবিক পুত্র। এবং পাশে যাকে দেখো দেখতে পাচ্ছ এক্স এর মাথায় কে বসে আছে, স্মল এইচ, তাহলে স্মল এইচ তো আমার ত্রুটিপূর্ণ অ্যালিল, তার মানে এ হচ্ছে আমার আক্রান্ত পুত্র। এবারে প্রশ্ন কি করেছিল, বলেছিল আক্রান্ত হবে পুত্র, তার সম্ভাবনা কত। তাহলে আমাকে আগেই বলে দিয়েছে যে কন্যা সন্তান হবে না, পুত্র হবে, তাই কন্যাদের এখানে চেকার বোর্ডে যা যা বেরিয়েছে তাদেরকে আমি পাত্তাই দেবো না, কন্যা সন্তানকে নিয়ে ভাবছি না, ভাববো কাদেরকে নিয়ে, কটা পুত্র হয়েছে, দুটো। এবারে আমি কিন্তু একদম সিম্পল কন্যাদেরকে এখানে অমিট করে দিলাম, আমার কন্যাদেরকে নিয়ে ভাবনা চিন্তা নেই, তার মানে এই দুজন পুত্রকে আমি 100% ধরলাম। তাহলে এই 100%-এর মধ্যে কজন পুত্র আক্রান্ত হয়েছে, একজন, দুজনের মধ্যে একজন, তার মানে পুত্রর আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত, 50%। প্রশ্নের উত্তর পেয়ে গেছি আমরা। এইভাবে কিন্তু আমাদের হিমোফিলিয়ার ক্রস করতে হয়। হিমোফিলিয়াও বংশগত সূত্রেই সঞ্চারিত হয় বাবা মার থেকে বাচ্চার বডিতে, এবং জিনগত রোগ, তবে এটি একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন জিন গঠিত রোগ। এবারে একটা প্রশ্ন পরীক্ষাতে বারবার করে যে হিমোফিলিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাবার বেশি বা ছেলেদের বেশি, মেয়েদের কম, কেন? কারণটা ভীষণ স্বাভাবিক, তুমিও বলতে পারবে। তার কারণ বাবার ভালো করে দেখো একটাই এক্স ক্রোমোজোম আছে, সেই এক্স ক্রোমোজোমে যদি স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিল থাকে তাহলে সে স্বাভাবিক, আর যদি আক্রান্তের জন্য দায়ী অ্যালিল থাকে তাহলে সে আক্রান্ত, বাহক হওয়ার কোনো চান্স নেই। কিন্তু মহিলাদের স্বাভাবিক হতে গেলে দুটোতেই স্বাভাবিক অ্যালিল থাকতে হবে, আক্রান্ত হতে গেলেও দুটোতেই আক্রান্তের জন্য দায়ী অ্যালিল থাকতে হবে। একটা এক্স ক্রোমোজোমে যদি আক্রান্তের জন্য দায়ী অ্যালিল থাকেও আরেকটাতে যদি স্বাভাবিক থাকে তাহলে সে কম্পেনসেট করে দিচ্ছে, যার ফলে প্রকাশ পাচ্ছে না আক্রান্তর জন্য দায়ী অ্যালিলটি, মানে স্মল এইচ কেও প্রকাশই পেতে দিচ্ছে না, যার জন্য মহিলা বাহক হতে পারছে, কারণ তার দুটো এক্স ক্রোমোজোম আছে। পুরুষদের একটি এক্স ক্রোমোজোম থাকায় তাদের বাহক হওয়ার কোনো চান্স নেই, আইদার হবে আক্রান্ত না হলে হবে স্বাভাবিক, এসপার নয় ওসপার, মাঝামাঝি কোনো গল্প নেই। সেক্ষেত্রে পুরুষদের, ছেলেদের বা বাবাদের হিমোফিলিয়া বা যে কোনো এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। এই প্রশ্নটাও পরীক্ষাতে দেয়, অবশ্যই এটা সম্বন্ধেও জেনে রাখতে হবে। চলে যাব পরের রোগে। পরের রোগটিও একটি এক্স লিঙ্কড প্রচ্ছন্ন রোগ, তবে রোগটার নাম আলাদা, রোগটার নাম বর্ণান্ধতা। বর্ণান্ধতা রোগে কি হয় এক্ষুনি দেখব, এখানে আমরা একটা চার্ট দেখব, চার্টটা দেখলেই বুঝতে পারবো কি হয়। বেশ কিছু মানুষরা আছেন যারা লাল রং, নীল রং এবং সবুজ রং আলাদা করে দেখলে চিনতেই পারেন না। তোমার মনে হতে পারে, আমরা অনেক সময় বলি এই তুই কি কালার ব্লাইন্ড, এই তুই চিনতে পারছিস না আমি কি পরে আছি, আমি লাল রঙের জামা পরে আছি তোর বুঝতেই পারছিস না লাল রং। আমাদের মনে হয় এগুলো ইয়ার্কি মারার জিনিস, কিন্তু বিষয়টা তা নয়, এটা কিন্তু রোগ। কি রোগ? এটা একটি জিনগত রোগ। এই রোগটাতে কি হয়, এই রোগটাতে কালার বা বর্ণ, স্পেসিফিক্যালি তিনটে বর্ণ লাল, নীল, সবুজ আলাদা করে আক্রান্ত ব্যক্তি চিনতে পারেন না। এই রোগটির নাম বর্ণান্ধতা। এই বর্ণান্ধতা রোগে এই তিনটে নাম রয়েছে। যে সমস্ত ব্যক্তিরা লাল রং আলাদা করে চিনতে পারেন না তাদের ক্ষেত্রে রোগটির নাম প্রোটানোপিয়া। যে সমস্ত ব্যক্তিরা সবুজ রঙকে আলাদা করে চিনতে পারেন না তাদের ক্ষেত্রে নাম ডিউটেরানোপিয়া, এবং যারা নীল রং আলাদা করে চিনতে পারেন না তার ক্ষেত্রে নাম ট্রাইটানোপিয়া।
এবারে এই যে রোগটা সেটাও একটি জিনগত ত্রুটির কারণে হয়, এবং আগেও বললাম যে জিনটি এক্স ক্রোমোজোমের উপরে অবস্থিত, একদম হিমোফিলিয়ার সঙ্গে সিমিলার। আমরা ভালো করে এই চার্টটা দেখব। চার্টে দেখতে পাচ্ছি যে বাবা এক্স ওয়াই, তো বাবা স্বাভাবিক হবে কখন? যখন এক্স এর মাথাতে সি প্লাস থাকবে। তার মানে সি প্লাস হচ্ছে বর্ণান্ধতার জন্য স্বাভাবিক অ্যালিল। তাহলে বর্ণান্ধ হলে কোন অ্যালিল থাকবে? শুধু সি, এবং সি প্লাস ইজ ডমিনেন্ট ওভার সি, তার মানে প্রকট বৈশিষ্ট্য হচ্ছে সি প্লাস। এবারে কথা হচ্ছে যদি কোনো ব্যক্তি আক্রান্ত হয়, বাবা বা পুরুষ যে কোনো আক্রান্ত হয়, তাহলে এখানে এক্স এর মাথাতে একটা সি থাকবে। মা বা মহিলা যদি আক্রান্ত হন, সেক্ষেত্রে দুটো এক্সেই সি থাকবে। স্বাভাবিক হলে দুটো এক্সেই সি প্লাস থাকবে। আর যদি তিনি বাহক হন, একটিতে সি প্লাস থাকবে, অপরটিতে শুধু সি থাকবে। তাহলে এই হলো আমাদের প্রিভিয়াস নলেজটা বাড়ানো একটু। এবারে আমরা ক্রস করব। তোমাকে হয়তো পরীক্ষায় প্রশ্ন দিল যে একজন বাবা তিনি বর্ণান্ধ, তিনি কোনো একটি কালার ঠিকঠাক চিনতে পারেন না, কিন্তু মা এমনিতে স্বাভাবিক, কিন্তু জিন দেখলে দেখা গেল সে হচ্ছে বাহক। তাহলে একজন বর্ণান্ধ বাবা, একজন বাহক মা, তাদের কন্যা সন্তান তার বর্ণান্ধ হওয়ার সম্ভাবনা কত? ঠিক আছে, দেখা যাক। বাবা বর্ণান্ধ, এই তার ফেনোটাইপ, এই তার জেনোটাইপ। বর্ণান্ধ বলেছে তাই এক্স এর মাথাতে সি লিখেছি। বাহক মা বলেছে তাই এক্স এর একটা মাথাতে সি আর একটা মাথাতে সি প্লাস লিখেছি। এবারে হচ্ছে গ্যামেট গঠনকালে অ্যালিলগুলো সবাই একে অপরের থেকে আলাদা হয়ে গেল। চেকার বোর্ড বানালাম, বানানোর পরে এবার আমরা দেখব এক্স এক্স, এখানেও তাই এক্স এক্স, এক্স ওয়াই, এই যে এক্স ওয়াই, এক্স ওয়াই, এই হচ্ছে এক্স ওয়াই। এবারে বসাবো মাথার ওপরগুলো। এখানে একটা এক্সে সি প্লাস আছে আর একটাতে সি আছে। এখানে একটা এক্সে সি, এখানে একটা এক্সে সি, এখানে একটাতে সি প্লাস আর এখানে একটাতে সি আছে। তাহলে এবার আমরা দেখব ফেনোটাইপ কি হচ্ছে। একটাতে প্লাস একটাতে সি, তার মানে এ অবশ্যই বাহক। এক্স এক্স তার মানে কন্যা। এই কন্যার দুটোতেই সি আছে, কোনো প্লাস নেই, তার মানে এ হচ্ছে আক্রান্ত কন্যা। এখানে এক্স ওয়াই মানেই সে পুত্র, কিন্তু সি প্লাস আছে বলে সে একদম স্বাভাবিক। আর এখানে সি আছে বলে এ হচ্ছে আক্রান্ত, ওয়াই আছে তাই সে পুত্র। এবারে আমার প্রশ্ন কি করেছিল? প্রশ্ন করেছিল কন্যা সন্তানের আক্রান্ত হওয়ার সম্ভাবনা কত। তার মানে আমি পুত্র সন্তানকে দেখছি না, কন্যা সন্তানটাকেই আমি শুধু দেখব। এই দুজন কন্যা মিলে 100%, তার মানে দুজনের মধ্যে একজন আক্রান্ত, তাহলে পার্সেন্টেজ কত হলো? 50%। ইয়েস, 50% কন্যার আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। আবার একই প্রশ্ন যে বর্ণান্ধতা বাবা বা ছেলেদের বেশি হতে পারে, মেয়েদের কেন কম হয়? কারণ বাবাদের বা পুরুষদের বা ছেলেদের একটি করেই এক্স ক্রোমোজোম থাকে, তাতে যদি স্বাভাবিকের জন্য দায়ী অ্যালিল সি প্লাস থাকে তাহলে সে স্বাভাবিক, যদি সি থাকে তাহলে সে বর্ণান্ধ, বাহক হওয়ার সম্ভাবনা নেই। মহিলাদের দুটো এক্স ক্রোমোজোম থাকায় যদি একটাতে সি আরেকটাতে সি প্লাস থাকে, তাহলে ওই সি প্লাস প্রকট হওয়ার কারণে সি কে প্রচ্ছন্ন বানিয়ে রেখে দেয়, সেক্ষেত্রে বর্ণান্ধতার জন্য দায়ী অ্যালিলটি প্রকাশ পায় না, তাই মহিলা বাহক হয় কিন্তু আক্রান্ত হন না, যেটা পুরুষদের ক্ষেত্রে পসিবল হচ্ছে না। এই প্রশ্ন কিন্তু বর্ণান্ধতা থেকেও আসতে পারে, ইভেন এই ক্রস দিয়ে তোমাদের প্রশ্ন অবশ্যই আসবে। তাহলে বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ, এই চ্যাপ্টারটি আজকে কিন্তু এখানেই শেষ হলো। প্রত্যেকটি ক্রস খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে, পার্সেন্টেজ দিয়ে প্রশ্ন আসে এবং মেন্ডেল থেকে প্রশ্ন আসে এবং বিভিন্ন রোগ লক্ষণগুলোর থেকেও কিন্তু নানান রকম প্রশ্ন আসে, এবং ভালো করে এই চ্যাপ্টারটা পড়লে খুব ভালো মার্কস পাওয়া যায়। তাহলে আশা করছি আমার পড়ানো, আমার বোঝানো তোমার পছন্দ হয়েছে এবং তুমি বুঝতে পেরেছো।
যদি আমার পড়ানো বুঝতে পেরে থাকো এবং আমার সাথে অফলাইন ক্লাস করতে চাও, একসাথে বসে ক্লাস করব, তোমার যা ডাউট সব সামনে বসে ক্লিয়ার করব, তাহলে অবশ্যই আমার সাথে পড়ার জন্য, অফলাইন পড়ার জন্য ফলো করতে হবে স্কুল ঘরের ফেসবুক পেজ, ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেল, এবং সেখানেই পেয়ে যাবে আমাদের কন্ট্যাক্ট ডিটেলস। কল করো, নিজের সিট বুক করো। দেখা হচ্ছে খুব শিগগিরই এবার আমার সাথে অফলাইন ক্লাসে।